আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা বেসিক গ্রামারের 124 নম্বর ক্লাস, আর যা যা শেখা যাবে এই ক্লাসে 178 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্স, 2 ডামি, এমটি, আর্টিফিশিয়াল অথবা ফেক সাবজেক্ট হিসাবে ইটের ব্যবহার, 3 ক্লেফট সেন্টেন্সে ইটের ব্যবহার, 4 প্রভিজনাল সাবজেক্ট হিসেবে ইটের ব্যবহার, 5 প্রিপারেটরি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ইটের ব্যবহার, 6 সিম, অ্যাপিয়ার অ্যান্ড লুকের সাথে ইটের ব্যবহার, 7 ইট এবং দিসের মধ্যে পার্থক্য, এবং 8 প্যাসিভ ভয়েসে ইটের ব্যবহার। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করতে পারলে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে, লিখতে এবং পড়তে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেসের মধ্যে আজকে 178 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্স, যেটি আমি তৈরি করেছি ইটের ব্যবহার দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আশা করি শেষ পর্যন্তই দেখবেন। ভিউয়ার্স, প্রথমেই দেখুন 178 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে, ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ, তাই আমি ইংরেজিতে কথা বলি। তো ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ, তাই আমি ইংরেজিতে কথা বলি, এটা হচ্ছে 178 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্স, যেটা ইংরেজি করলে হয়ে যাবে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু স্পিক ইংলিশ, সো আই স্পিক ইংলিশ। এই সেন্টেন্সটা কিন্তু এইভাবেও করা যাবে, স্পিকিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, সো আই স্পিক ইংলিশ, অথবা টু স্পিক ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, সো আই স্পিক ইংলিশ। কিন্তু কেন এখানে ইট ব্যবহার করা হয়েছে? আপনারা জানেন যে ইট মানে হচ্ছে এটা বা এটি বা ইহা, এরকম। কিন্তু কেন এরকম কোনো শব্দ বাংলাতে না থাকার পরেও কেন ইট ব্যবহার করা হয়েছে, এই বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় বলি, একটি সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে যা কিছু বলা হয়, সেই ব্যক্তি, বস্তু বা বিষয়কে সাবজেক্ট বলে। তাহলে এই যে প্রথম ক্লজ, ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ, এই অংশের মধ্যে কি সম্পর্কে বলা হচ্ছে, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, ইংরেজিতে কথা বলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। সেজন্য এটাকে জিরান্ড করে অথবা ইনফিনিটিভ করে করা যেতে পারে যে স্পিকিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট অথবা টু স্পিক ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট। কিন্তু কেন ইট ব্যবহার করা হয়েছে, এই বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে। তাহলে এখান থেকে যে বিষয়টি বুঝতে পারলেন সেটা হচ্ছে 178 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্স, যেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ, তাই আমি ইংরেজিতে কথা বলি। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু স্পিক ইংলিশ, সো আই স্পিক ইংলিশ। ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে জানতে হবে ইট ভার্সেস দিস, যার অর্থ হচ্ছে এটি, এটা বা এই। তাহলে এই যে ইট এবং দিস উভয়ের মানেই কিন্তু এটি, এটা, এই বা ইহা, যেটাই বলেন। তাহলে কোথায় আমরা ইট ব্যবহার করব এবং কোথায় দিস ব্যবহার করব, এই বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। যেমন এটা একটা টেবিল, এটা কিন্তু আমাদের করতে হবে দিস ব্যবহার করে, দিস ইজ আ টেবিল। কেন দিস ব্যবহার করতে হবে? যখন প্রথমবার বলছি, কাউকে কোনো কিছুর সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে এটা একটা টেবিল, ফার্স্ট টাইম বলছি, সেক্ষেত্রে আমাদেরকে দিস ব্যবহার করতে হবে। এটা একটা টেবিল হয়ে যাবে দিস ইজ আ টেবিল। কিন্তু বাক্যটি যদি এরকম থাকে, এটা একটা টেবিল, এটা লাল, এটা কাঠের তৈরি, তখন দেখুন প্রথমবার বলা হচ্ছে টেবিলের কথা, টেবিলের কথা ফার্স্ট টাইম মেনশন করা হচ্ছে, সেজন্য আমরা দিস ব্যবহার করব। কিন্তু এই টেবিলের পরিবর্তে যখন এটা ব্যবহার করা হচ্ছে, তখন রিপিটিশনকে অ্যাভয়েড করার জন্য আমরা ইট ব্যবহার করব। সেজন্য এটার ইংরেজি হয়ে যাবে দিস ইজ আ টেবিল, ইট ইজ রেড, ইট ইজ মেড অফ উড। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এটা একটা টেবিল, দিস ইজ আ টেবিল। যখন আবার বলছি যে এটা লাল, তখন কিন্তু টেবিলের পরিবর্তে আমরা এটা ব্যবহার করেছি। আর যখন রিপিটেশন পরিহার করার জন্য যে প্রোনাউনটা ব্যবহার করব, সেটা হচ্ছে ইট।
এখানে তো বারবার আমরা টেবিল ব্যবহার করতে পারি না, সেজন্য রিপিটিশন অ্যাভয়েড করার জন্য যে প্রোনাউনটা ব্যবহার করতে হবে, পূর্বে উল্লেখিত নাউনের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটাই হচ্ছে ইট। ইট ইজ রেড, ইট ইজ মেড অফ উড। আর প্রথমবার বলার জন্য আমরা ব্যবহার করব দিস, ফার্স্ট টাইম বলার জন্য। আমরা যখন ফার্স্ট টাইম কোনো কিছু জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দিস, এটা কি, তখন উত্তর চলে আসে দিস ইজ আ টেবিল, সেখানে কিন্তু আমরা ইট ব্যবহার করি না। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস দেখুন, বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। যেমন হি ইজ মাই ফাদার, দিস ইজ মাই ফাদার অ্যান্ড ইটস মাই ফাদার। তো হি, দিস এবং ইট এর মধ্যে পার্থক্য কী? প্রথম সেন্টেন্সটা বোঝাচ্ছে বাবা সামনে ফিজিক্যালি উপস্থিত নেই, সেক্ষেত্রে আমরা বলবো হি ইজ মাই ফাদার। আর দিস ইজ মাই ফাদার বলবো বাবা সামনে ফিজিক্যালি উপস্থিত আছে এবং ইন্ট্রোডিউস করে দিচ্ছি বাবাকে কারোর সাথে। দিস ইজ মাই ফাদার, দিস ইজ মাই মাদার, দিস ইজ মাই ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, এরকম পরিচয় করিয়ে দিচ্ছি, সেজন্য আমরা ব্যবহার করব দিস। আর ইটস মাই ফাদার, ইট কোথায় ব্যবহার করব? বাবাকে আইডেন্টিফাই বা শনাক্ত করার জন্য বলছে, সেক্ষেত্রে আমরা বলবো ইটস মাই ফাদার। যেমন ধরুন রাকিব ফোন করে বলছে কে এই গ্লাসটি ভেঙেছে। রাকিব বলছে হু হ্যাজ ব্রোকেন দিস গ্লাস। তো এখন আইডেন্টিফাই করে দিতে, শনাক্ত করতে হবে যে ভেঙেছেটা কে, সেজন্য কিন্তু আমরা ব্যবহার করব, এই আইডেন্টিফাই করার ক্ষেত্রে ব্যবহার করব আমরা ইট। সেজন্য রাশেদ বলছে আমার বাবা এটা ভেঙেছে। রাশেদ বলছে ইটস মাই ফাদার হ্যাজ ব্রোকেন, মানে ইটস মাই ফাদার, বাবা ভেঙেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু হি ব্যবহার করব না, আমরা দিস ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ইট, কারণ এখানে কিন্তু আইডেন্টিফাই বা শনাক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে, সেজন্য আমরা ব্যবহার করব ইটস মাই ফাদার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হি ইজ মাই ফাদার হচ্ছে বাবা ফিজিক্যালি উপস্থিত নেই, আর দিস ইজ মাই ফাদার সেটা হচ্ছে বাবা ফিজিক্যালি উপস্থিত আছে এবং ইন্ট্রোডিউস করে দিচ্ছে। আর ইটস মাই ফাদার আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে, সাধারণত ফোনে কথোপকথনের ক্ষেত্রেও ইট ব্যবহার করা যাবে। তো সম্পূর্ণ বিষয় বুঝতে হলে সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে আপনাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় দেখুন, ইট হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কিন্তু দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। এখন বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। সাধারণ প্রোনাউন হিসেবে ইটের ব্যবহার। ইট যখন সাধারণ প্রোনাউন হিসেবে বসবে তখন আমরা ইট কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টি আগে দেখুন। ইট হচ্ছে সেই প্রোনাউন যেটা পূর্বে উল্লিখিত কোনো জিনিস বা বস্তু, প্রাণী, শিশু, পরিস্থিতি বা ধারণার পরিবর্তে ব্যবহৃত হয় এবং এটা একটা সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। তো এখন এই বিষয়টি ক্লিয়ার করা যাক যে সাধারণ প্রোনাউন হিসেবে যখন ইট ব্যবহার করা হবে তখন কিন্তু সেটি বস্তু, প্রাণী, শিশু, পরিস্থিতি, ধারণার পরিবর্তে বসে এবং এই ইট কিন্তু আবার একটি সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। বিষয়টি কী রকম দেখতে থাকুন। সে একটা টেবিল কিনেছে, এটা কাঠের তৈরি। এখানে দুটি অংশ রয়েছে, দুটি ক্লজ রয়েছে। পরের ক্লজের এটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আর এই যে এটা ব্যবহার করা হয়েছে, পূর্বে উল্লেখ করা হয়েছে টেবিলের কথা। দেখুন, যেটা পূর্বে উল্লেখিত কোনো জিনিস বা বস্তু, পূর্বে উল্লেখিত কোনো জিনিস বস্তু প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয়। পূর্বে উল্লেখ করা হয়েছে টেবিলের কথা, তারপরে সেই টেবিলের পরিবর্তে একটি প্রোনাউন ব্যবহার করা হচ্ছে এটা, তখন আমরা সেখানে ইট ব্যবহার করব এবং এটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখুন, হি হ্যাজ বট আ টেবিল, সে একটা টেবিল কিনেছে। ইট ইজ মেড অফ উড, এটা কাঠের তৈরি। তাহলে এই যে এটা, এই টেবিলের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, সেজন্য আমরা এখানে এই ইটটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ক্লজের সাবজেক্ট হচ্ছে ইট, সেজন্য ইট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে দিস ব্যবহার করা হলো না কেন? কারণ পূর্বে উল্লেখ করা হয়েছে টেবিলের কথা, তারপরে রিপিটিশনকে অ্যাভয়েড করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে ইট। এখানে দিস ব্যবহার করলে হবে না। ইট ইজ মেড অফ উড। আশা করি বুঝতে পেরেছেন। সে একটা টেবিল কিনেছে, এটা কাঠের তৈরি। হি হ্যাজ বট আ টেবিল, ইট ইজ মেড অফ উড। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সে একটা বই কিনেছে কিন্তু সেটা ব্যবহার করতে পারে না। তাহলে এখানে দেখুন এটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি প্রশ্নকে এই সেন্টেন্সে যদি প্রশ্ন করি যে সে কি ব্যবহার করতে পারে না, এটা ব্যবহার করতে পারে না, তাহলে এই যে এটা কি ফার্স্ট টাইম বলা হচ্ছে না প্রথমে উল্লেখ করা হয়েছে বইয়ের কথা, তারপরে
তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এটা, সেজন্য কিন্তু আমরা দিস ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ইট। তাহলে সে একটা বই কিনেছে, ইংরেজি হয়ে যাবে হি হ্যাজ বট আ বুক, কিন্তু সে এটা ব্যবহার করতে পারে না, বাট হি ক্যানট ইউজ ইট, সে এটা ব্যবহার করতে পারে না। এই বইয়ের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, যে বইয়ের কথা আগে মেনশন করা হয়েছে, পূর্বে উল্লেখ করা হয়েছে বইয়ের কথা, তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এটা, সেজন্য আমরা দিস ব্যবহার না করে ইট ব্যবহার করব, বাট হি ক্যানট ইউজ ইট, কিন্তু সে এটা ব্যবহার করতে পারে না। তাহলে ইট এখানে এই অংশের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ইউজের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কি ব্যবহার করতে পারে না? এটা ব্যবহার করতে পারে না। তাহলে দেখলেন যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে ইট। বিষয়টা আমাদেরকে হতাশ করেছে, তাই আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। ইংরেজি করলে হয়ে যাবে দ্য ম্যাটার হ্যাজ ফ্রাস্ট্রেটেড আস, সো উই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। তো দেখুন, এই যে বিষয়ের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এটা বিষয়টা কিন্তু আগে উল্লেখ করা হয়েছে, তারপরে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ের পরিবর্তে এটা ব্যবহার করা হচ্ছে সাধারণ অর্থে। এটা এখানে আমরা ব্যবহার করব ইট, এবং এটি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনারা দেখেছেন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হতে পারে। এই ইটের পূর্বে রয়েছে বাউট, সেজন্য বাউটের পরে রয়েছে ইট, আর প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হতে পারে। তাহলে বিষয়টা আমাদেরকে হতাশ করেছে, দ্য ম্যাটার হ্যাজ ফ্রাস্ট্রেটেড আস, সো তাই উই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, তাই আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়েছে, এখানে দিস ব্যবহার করা যাবে না, কারণ পূর্বে উল্লেখ করা হয়েছে ম্যাটারের কথা, সেজন্য আমরা ইট ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। আরও এক্সাম্পলস দেখুন, শিশুটা কাঁদছে কারণ সে ক্ষুধার্ত। দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি। তাহলে দেখুন, এই বেবির পরিবর্তে আপনারা জানেন যে আমরা ইট ব্যবহার করতে পারি, এবং বেবির কথা আগে বলা হয়েছে, সেজন্য আমরা বলবো যে ইট ইজ হাংরি। যদি বলতাম যে এটা একটা শিশু, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে দিস ইজ আ বেবি। তার পরবর্তীতে যদি আবার সেই বেবির কথা বলা হতো, তখন কিন্তু আমরা ইট ব্যবহার করব। তো এখানে বেবির কথা পূর্বে উল্লেখ করা হয়ে গেছে, তার সেজন্য আমরা এখানে ইট ব্যবহার করব, যে শিশুটা কাঁদছে কারণ সে ক্ষুধার্ত। দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি। সে কি ছেলে না মেয়ে? তো সে কি ছেলে না মেয়ে এরকম যদি বোঝা না যায় ছেলে না মেয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট। ইজ ইট এ বয় অর আ গার্ল? ইজ ইট আ বয় অর আ গার্ল? সে কি একটা ছেলে নাকি মেয়ে? আশা করি বুঝতে পেরেছেন যে সাধারণ অর্থে ইট এরকম সেন্সে ব্যবহার করা হয়। আরও কিছু এক্সাম্পলস দেখুন, প্রাণীর ক্ষেত্রে ব্যবহার। কুকুরটা ঘেউ ঘেউ করছে কারণ এটার খাবার দরকার। দ্য ডগ ইজ বার্কিং বিকজ ইট নিডস ফুড। কারণ এটার খাবার দরকার, কুকুরের কথা উল্লেখ করা হয়েছে, তার পরবর্তীতে ব্যবহার করা হচ্ছে যে এটা, সেজন্য আমরা ব্যবহার করব ইট নিডস ফুড। এখানে কিন্তু দিস ব্যবহার করব না, আমরা ইট ব্যবহার করব, কারণ আপনারা জানেন যে বস্তু, প্রাণী, এগুলোর ক্ষেত্রে শিশু, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে হবে ইট। আর এটা তো পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে না। যদি এরকম কোনো সেন্টেন্স থাকতো যে এটা একটা কুকুর, তখন কিন্তু আমরা বলতে পারি দিস ইজ আ ডগ, কিন্তু এই ডগ আগে উল্লেখ করা হয়েছে, তারপরে সেই ডগের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইট। দ্য ডগ ইজ বার্কিং বিকজ ইট নিডস ফুড। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি এক্সাম্পল দেখুন, তোমার লন্ডনে যাওয়া উচিত কারণ এটা একটা বিস্ময়কর শহর। তাহলে কোনো জিনিস, বস্তু বা যার কোনো প্রাণ নেই, সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি ইট। তোমার লন্ডনে যাওয়া উচিত কারণ এটা একটা বিস্ময়কর শহর, সেজন্য হয়ে যাবে ইউ শুড গো টু লন্ডন। তোমার লন্ডনে যাওয়া উচিত বিকজ ইটস আ ওয়ান্ডারফুল সিটি। তখন আমরা দিস ব্যবহার করলাম না, কারণ প্রথমবার তো লন্ডনের কথা বলা হচ্ছে না। আমরা যদি বলতাম যে এটা একটা বিস্ময়কর শহর, তখন কিন্তু প্রথমেই যদি বলতাম, ফার্স্ট টাইম যদি বলতাম, তাহলে আমরা বলতাম দিস ইজ আ ওয়ান্ডারফুল সিটি। কিন্তু আমরা কিন্তু লন্ডনের কথা এই আগের অংশে উল্লেখ করা হয়েছে, তারপরে সেই লন্ডনের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে ইট। তাহলে তোমার লন্ডনে যাওয়া উচিত কারণ এটা একটা বিস্ময়কর শহর। ইউ শুড গো টু লন্ডন বিকজ ইট ইজ আ ওয়ান্ডারফুল সিটি। এটা একটা বিস্ময়কর শহর। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এখন দেখুন ডামি, এমটি, আর্টিফিশিয়াল অথবা ফেক সাবজেক্ট হিসেবে ইটের ব্যবহার। সময়, আবহাওয়া, তাপমাত্রা বা দূরত্ব বোঝাতে এই মিনিংলেস সাবজেক্ট ইট ব্যবহার করা হয়। এই ইটের কিন্তু কোনো মিনিং নেই।
জাস্ট সাবজেক্ট হিসাবে বসেছে, সেই জন্যই কিন্তু বলা হচ্ছে ডামি সাবজেক্ট অথবা এমটি সাবজেক্ট অথবা আর্টিফিশিয়াল সাবজেক্ট অথবা ফেক সাবজেক্ট অথবা মিনিংলেস সাবজেক্ট, মানে এর কোনো অর্থ নেই, অর্থহীন সাবজেক্ট, কিন্তু ভুয়া সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। যেমন সময়, আবহাওয়া, তাপমাত্রা, দূরত্ব, এইগুলোর ক্ষেত্রে আমরা এই ডামি বা এমটি বা আর্টিফিশিয়াল বা ফেক বা ভুয়া সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি ইট। যেমন রেইন অর্থ বৃষ্টি হওয়া, এটা ইম্পার্সোনাল ভার্ব, এটা কোনো ব্যক্তির সাথে রিলেটেড না। বৃষ্টি হওয়া কোনো ব্যক্তির ব্যাপার না। যেমন ধরুন যদি বলি যে খাওয়া, যাওয়া, পড়া, ঘুমানো, এগুলো কিন্তু কোনো ব্যক্তি করে, কিন্তু বৃষ্টি হওয়া এটা ব্যক্তির সাথে রিলেটেড না, সেজন্য এটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। এখন যদি সেন্টেন্সটা এরকম হয়, যদি বলি বৃষ্টি হচ্ছে, তখন কি আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী ইজ রেইনিং? এটা কিন্তু হবে না। ইংরেজি বাক্যে সাবজেক্ট তো লাগবে, তাই না? ইংরেজি বাক্যে যখন সাবজেক্ট লাগবে তখন আমরা তো ইজ রেইনিং বলতে পারি না। তাহলে সাবজেক্টটা কি? বৃষ্টি হওয়ার ইংরেজি হচ্ছে রেইন। রেইন অর্থ বৃষ্টি হওয়া, কিন্তু যখন আমরা বলছি বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী ইজ রেইনিং, তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু নেই। সেজন্যই কিন্তু ইংরেজি বাক্যে সাবজেক্ট তো লাগবে, সেজন্যই আমরা এই বাক্যে এই ভুয়া সাবজেক্ট হিসাবে এমটি, ডামি, আর্টিফিশিয়াল বা ভুয়া সাবজেক্ট বা মিনিংলেস সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করতে পারি। এর কিন্তু কোনো অর্থ নেই। তাহলে বলতে হবে ইট ইজ রেইনিং। ইট এখানে মিনিংলেস, আমরা বলতে পারি না এটা বৃষ্টি হচ্ছে। আমরা তো দেখেছি কিছুক্ষণ আগে ইট যখন সেটা ইহা, এটা বা এটি এরকম সেন্সে আমরা ইট ব্যবহার করেছি, কিন্তু এখন দেখছি ডামি, এমটি, আর্টিফিশিয়াল বা ফেক সাবজেক্টে ইটের কোনো অর্থ নেই। তাহলে এই যে এই সময়, আবহাওয়া, তাপমাত্রা, দূরত্ব, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, কিন্তু এই ইটের কোনো অর্থ নেই। এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে তাহলে বৃষ্টি হচ্ছে আমরা শুধু শুধু বলতে পারি না ইজ রেইনিং, কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী ইজ রেইনিং বলতে পারি না। একটি সাবজেক্ট আমাদের দিতে হবে, সেটি সেই ভুয়া সাবজেক্টটাই হচ্ছে ইট। ইট ইজ রেইনিং, এটা বৃষ্টি হচ্ছে বলা যাবে না, বলতে হবে বৃষ্টি হচ্ছে, কারণ এই ইট এখানে মিনিংলেস। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন স্নো। স্নো তার অর্থ হচ্ছে তুষারপাত হওয়া বা তুষার পড়া। তো তুষারপাত হওয়া বা তুষার পড়া এটাও কিন্তু ইম্পার্সোনাল ভার্ব, মানে ব্যক্তির সাথে রিলেটেড না। তাহলে যদি সেন্টেন্স থাকে এরকম যে তুষারপাত হচ্ছে বা তুষার পড়ছে, তখন আমরা কি করব? তখন কি আমরা বলবো ইজ স্নোয়িং? না, ইট ইজ স্নোয়িং। এই ভুয়া সাবজেক্ট ইট ব্যবহার করে দিন যে ইট ইজ স্নোয়িং, তুষারপাত হচ্ছে বা তুষার পড়ছে। আমরা শুধু ইজ স্নোয়িং ব্যবহার করতে পারি না, আবার এই ইটের কোনো অর্থ নেই। এই সমস্ত ক্ষেত্রে বা ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসাবে আমরা ইট ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখুন গেট ডার্ক, এটাও কিন্তু ইম্পার্সোনাল ভার্ব, যে অন্ধকার হওয়া। গেট ডার্ক মানে হচ্ছে অন্ধকার হয়ে যাওয়া বা অন্ধকার হওয়া। তাহলে যদি বলি অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে, এখানে কে অন্ধকার? কোনো সাবজেক্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো সাবজেক্ট এই সময়। যেমন তুষারপাত হচ্ছে, স্নো মানে তুষারপাত হওয়া, তুষার পড়া, তো কে তুষার, এই কোনো ব্যক্তির সাথে রিলেটেড না। তারপর সাবজেক্টও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সেই ইট ভুয়া সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করতে পারি। এখানেও একই রকম, অন্ধকার হয়ে যাচ্ছে বা অন্ধকার হচ্ছে, তো গেট ডার্ক মানে তো অন্ধকার হওয়া, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা কি শুধু ইজ গেটিং ডার্ক করব? না, একটা ভুয়া সাবজেক্ট ব্যবহার করে দিন, সেটা হচ্ছে ইট, যা মিনিংলেস একটা সাবজেক্ট ব্যবহার করে দিন, ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে দেখুন যে এই সমস্ত ভার্ব যেগুলো, স্নো মানে তুষারপাত হওয়া, গেট ডার্ক মানে হচ্ছে অন্ধকার হয়ে যাওয়া, এইগুলোর কিন্তু কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তুষারপাত হচ্ছে, বৃষ্টি পড়ছে, তুষার পড়ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে, কোনো সাবজেক্ট নেই। সেই জন্যই আমরা ফেক বা ভুয়া সাবজেক্ট বা আর্টিফিশিয়াল বা এমটি বা ডামি সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করে দিতে পারি। ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে বা অন্ধকার হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কয়টা বাজে? তো এখন কটা বাজে এখানেও কিন্তু কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, সেজন্য আমরা বলবো হোয়াট টাইম ইজ ইট নাও, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। তো এখন কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট নাও, তখন আমরা এই সময়ের ক্ষেত্রে দেখুন সময়, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে দেব, হোয়াট টাইম ইজ ইট নাও। এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা বাজে। তো এই যে এখন 10টা বাজে, সাবজেক্টটা কি? 10 o'clock মানে তো 10টা। এখন 10টা বাজে, আমরা কি শুধু ইজ 10 o'clock করব? না, হয় 10টা, তখন কিন্তু এই ইট, এটা 10টা, এটা কিন্তু করা যাবে না। সেজন্য বলবো এই এটাও কিন্তু মিনিংলেস সাবজেক্ট, অর্থহীন। কয়টা বাজে, আমরা কি হোয়াট টাইম ইজ ইট নাও
কি সময় এটা, এটা কিন্তু আমরা বলছি না কয়টা বাজে, এখন কয়টা বাজে। তাহলে এই ইটের অর্থ কিন্তু নেই, মিনিংলেস সাবজেক্ট হিসাবে আমরা ইট ধরে নিচ্ছি আপাতত, সেজন্যই হচ্ছে এটা ফেক সাবজেক্ট, কোনো অর্থ নেই। হোয়াট টাইম ইজ ইট নাও, কয়টা বাজে। আবার ইট ইজ 10 o'clock নাও, এই সমস্ত বাক্যে সাধারণত সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই আমরা ইটটা ধরে নিয়েছি, সেজন্যই কিন্তু এগুলো ডামি, এমটি, আর্টিফিশিয়াল, ফেক সাবজেক্ট বলা হচ্ছে এবং মিনিংলেস সাবজেক্টও বলা যেতে পারে। তারপরে ধরুন বর্ষাকাল, তাই চারিদিকে পানি, আমরা ইট, আমি এখানে ব্র্যাকেট দিয়ে রেখেছি, না লিখলেই ভালো হবে। ইট বর্ষাকাল, তাই চারিদিকে পানি। তো বর্ষাকাল, তখন আপনি কি করবেন? শুধু কি বলবেন রেইনি সিজন? না, শুধু রেইনি সিজন তো সেন্টেন্স হচ্ছে না। একটা সেন্টেন্স বা একটি ক্লজ হতে গেলে সাবজেক্ট এবং ভার্বের তো সমন্বয় থাকতে হবে, তো সাবজেক্ট নেই, শুধু রেইনি সিজন বললে তো কেমন হয়ে যাচ্ছে। সে বর্ষাকাল, তাহলে আমরা বলবো যে ইটটাকে ডামি সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিতে পারি, ইট ইজ রেইনি সিজন, বর্ষাকাল। সো দেয়ার ইজ ওয়াটার এভরিহোয়ার, তাই সব জায়গায় পানি। ইট ইজ রেইনি সিজন, সো দেয়ার ইজ ওয়াটার এভরিহোয়ার, তাই সব জায়গায় পানি। তো এক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, যেহেতু আপনারা দেখেছেন যে সময়, আবহাওয়া, তাপমাত্রা, মানে কোনো ঋতু, এইগুলোর ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি ইট। আজ মেঘাচ্ছন্ন, তাহলে ইট ইজ ক্লাউডি টুডে, ইট ইজ ক্লাউডি টুডে। দেখুন এই যে আবহাওয়ার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, আজ মেঘাচ্ছন্ন, আজ মেঘাচ্ছন্ন। এখানে আমরা টুডে পরে ব্যবহার করি, এই টুডে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু মডার্ন ইংলিশে আপনি এরকম দেখবেন যে টুডে ইজ ক্লাউডি, এটাও কিন্তু করা যাবে। কিন্তু আপনি খুবই ফর্মাল ইংলিশ যদি করতে চান তাহলে সেক্ষেত্রে ব্যবহার করবেন ইট ইজ ক্লাউডি টুডে, এটা আজকে মেঘাচ্ছন্ন। এই ইটের কোনো অর্থ নেই, এখানেও এটি ডামি সাবজেক্ট, কারণ আমরা বলি না যে এটা হয় মেঘাচ্ছন্ন আজ, এটা মেঘাচ্ছন্ন তো বলতেছি না, তাই না? ইটের তো কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। আজ মেঘাচ্ছন্ন, আজটা যদি আমরা অ্যাডভার্ব হিসেবে ধরি তাহলে সেক্ষেত্রে আমরা টুডেটা পরে ব্যবহার করব, ইট ইজ ক্লাউডি টুডে। আবার অন্যভাবে করতে পারবেন টুডে ইজ ক্লাউডি, এটাও করতে পারবেন, ইট ইজ ক্লাউডি টুডে, এটাই স্ট্যান্ডার্ড ইংলিশ, ইট ইজ ক্লাউডি টুডে। আজকিবার, হোয়াট ডে ইজ ইট টুডে। তো আজকিবার, এখানে কিন্তু আজ যদি আমরা অ্যাডভার্ব ধরি তাহলে সেক্ষেত্রে আর কোনো সাবজেক্ট এনে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেজন্য আমরা ডামি সাবজেক্ট হিসেবে, ভুয়া সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করে দিতে পারি, যে হোয়াট ডে ইজ ইট টুডে, আজকিবার। আজ রবিবার, ইট ইজ সানডে টুডে, টুডে ইজ সানডে, সেটাও করতে পারেন। যেমন ধরুন এখানে যদি বলি যে ইট ইজ সানডে টুডে, আজ রবিবার, আমি বলছি যে এই যে আজ 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 এইগুলো যদি আপনি অ্যাডভার্ব হিসেবে ধরেন সেক্ষেত্রে সেটা পরে ব্যবহার করতে হবে এবং সেখানে আর সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যদি আজ নাউন হিসেবে ধরেন তখন কিন্তু সেটি, এই যে ইট ইজ সানডে টুডে, এটা খুবই স্ট্যান্ডার্ড ইংলিশ, আজকে রবিবার, ইট ইজ সানডে, রবিবার। শুধু যদি বলেন রবিবার, একটি বিষয় চিন্তা করুন, যদি শুধু বলেন যে শুক্রবার, তখন কি করবেন? শুধু ফ্রাইডে? না, সেন্টেন্স তো হচ্ছে না, সেন্টেন্স হতে গেলে তো সাবজেক্ট দরকার, সেজন্য একটি ভুয়া সাবজেক্ট ধরে নেন যে ইট ইজ ফ্রাইডে টুডে, আজকে শুক্রবার। ঠিক একইভাবে আজ রবিবার, ইট ইজ সানডে টুডে। কিন্তু এই টুডে আবার নাউনও হতে পারে, যখন নাউন হতে পারে তখন আমরা টুডে ইজ সানডেও ব্যবহার করতে পারি। এই বিষয়ে একটি নোট দেখুন, দেখুন এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। টুডে অ্যাডভার্ব এবং নাউন উভয়ই হতে পারে। তো টুডেই, যেমন হোয়াটস দ্য ডেট টুডে, আজকে কয় তারিখ, সেক্ষেত্রে কিন্তু হোয়াটস দ্য ডেট টুডে। আবার হি ইজ গোয়িং টু কল ইউ অ্যাট সাম পয়েন্ট টুডে, টুডে, আমি যেটি বোঝাতে যাচ্ছি এই সেন্টেন্সটি ফলো করুন। এখানে টুডে এটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্যই টুডে ইজ ইভেন হটার দ্যান ইয়েস্টারডে। তো এখানেও ইয়েস্টারডে নাউন, আবার টুডে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য কিন্তু যদি টুডে যখন অ্যাডভার্ব সেখানে আমরা পরে ব্যবহার করতে পারি টুডেটা, আর যখন নাউন সেখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। টুডে ইজ ইভেন হটার দ্যান ইয়েস্টারডে। আবার ইজ দ্যাট টুডে ইজ পেপার, আজকে কি এটা কি আজকের পেপার, সেটা কি আজকের পেপার, সেক্ষেত্রে টুডে ইসে পরে অ্যাপোস্ট্রফি এসও ব্যবহার করা হয়েছে। তাহলে টুডে এই শব্দটি নাউন এবং অ্যাডভার্ব উভয়ই হতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। যেমন ধরুন যদি বলি যে আজ কি বার, এটা হোয়াট ডে ইজ ইট টুডে, এটা করতে পারি, অথবা হোয়াট ডে ইজ টুডে, এটাও করতে পারি। তো দেখুন আজ কি বার, এটা আমরা দুইভাবে করতে পারি, হোয়াট ডে ইজ ইট টুডে অথবা হোয়াট ডে ইজ টুডে। এখানে টুডেই সাবজেক্ট হিসাবে ধরা হয়েছে, হোয়াট ডে ইজ টুডে। টুডে কিন্তু নাউনও হতে পারে, আর নাউন যখন হবে তখন আমরা সেখানে এইভাবেও করতে পারি, হোয়াট ডে ইজ টুডে।
আর খুবই স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে হোয়াট ডে ইজ ইট টুডে। যেহেতু এখানে আজ যদি আমরা অ্যাডভার্ব ধরি তাহলে কোনো সাবজেক্ট নেই, সেজন্য আমরা বলবো হোয়াট ডে ইজ ইট টুডে। আজ রবিবার, এটিও আপনি দুইভাবে করতে পারেন যে ইট ইজ সানডে টুডে, টুডে ইজ সানডে। বিষয়টা হচ্ছে যখন প্রশ্ন করবে ইট দিয়ে, যখন আপনাকে কেউ বলছে হোয়াট ডে ইজ ইট টুডে, আজকে কী বার, ইট ব্যবহার করেছে, তখন আপনি উত্তরও এভাবে করবেন ইট ইজ সানডে টুডে। যখন আপনাকে কেউ প্রশ্ন করছে যে হোয়াট ডে ইজ টুডে, আজ কী বার, তখন আপনি টুডেটা আগে ব্যবহার করবেন সাবজেক্ট হিসাবে, টুডে ইজ সানডে, আজ রবিবার, এরকম করে উত্তর করতে পারেন। এইটা প্রশ্ন করলে এটা উত্তর করতে হবে, এইটা প্রশ্ন করলে এটা উত্তর করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আরও কিছু এক্সাম্পলস দেখুন। গতকাল খুব গরম ছিল, ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে। দেখুন, ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে, তো গতকাল খুব গরম ছিল, গতকাল যদি আমরা অ্যাডভার্ব হিসাবে ধরি তাহলে সেখানে আমরা ইয়েস্টারডে পরে ব্যবহার করব। আর তাছাড়া যদি বলি গতকাল খুব গরম ছিল, তাহলে কিন্তু এই যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এরকম কোনো কিছু নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে। আমরা এখানে ডামি সাবজেক্ট ইট ব্যবহার করে দিতে পারি। আর আবহাওয়া রিলেটেড কোনো কথা, সেক্ষেত্রে আমরা অবশ্যই ইট ব্যবহার করব, ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে, অথবা ইয়েস্টারডে ওয়াজ ভেরি হট। ইয়েস্টারডেও কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তো গতকাল খুব গরম ছিল, ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে। ঢাকা যেতে আমার 3 ঘন্টা সময় লাগে। দেখুন, ঢাকা যেতে আমার 3 ঘন্টা সময় লাগে, তাহলে এরকম লাগে সেন্স আমরা ব্যবহার করব টেক। তো এখন 3 ঘন্টা সময় লাগে, টেক্স মি 3 আওয়ার্স, কিন্তু আমার 3 ঘন্টা সময় লাগে, কোনো সাবজেক্ট তো নেই। শুধু যদি বলেন যে টেক্স মি 3 আওয়ার্স, 3 ঘন্টা সময় নেয় বা 3 ঘন্টা সময় লাগে, কিন্তু সাবজেক্ট না থাকলে তো সেটা সেন্টেন্স হচ্ছে না। সেজন্য আমরা ডামি সাবজেক্ট হিসাবে ইট ধরে নেব, এরকম যে সময়ের ক্ষেত্রে ইট টেক্স মি 3 আওয়ার্স টু গো টু ঢাকা। এরকম যদি সময়, আবহাওয়া, তাপমাত্রা, দূরত্ব, এই রকম সেন্টেন্সে যদি সাবজেক্ট খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই ইট ব্যবহার করলে ভালো হবে, যে ইট টেক্স মি 3 আওয়ার্স টু গো টু ঢাকা। ঢাকা যেতে আমার 3 ঘন্টা সময় লাগে। ঢাকা থেকে লন্ডন কত দূর, এই যে দূরত্ব, তাহলে হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা টু লন্ডন। ঢাকা থেকে লন্ডন কত দূর, হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা টু লন্ডন। ঢাকা থেকে লন্ডন কত দূর। এখন যদি বলেন যে হাউ ফার ইজ ফ্রম ঢাকা টু লন্ডন, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই। সেজন্য আমরা এখানে ধরে নেব যে হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা টু লন্ডন। ঢাকা থেকে লন্ডন কত দূর। এখন একটু দেরি হয়ে যাচ্ছে, তো এই যে দেরি হয়ে যাচ্ছে, সময়ের কথা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। তো কোনো ব্যক্তি তো নেই, কার দেরি হয়ে যাচ্ছে, কি হচ্ছে, কিছুই নেই, সেজন্য আমরা ব্যবহার করব ভুয়া সাবজেক্ট হিসাবে, আমরা ইটকে ধরে নেব। ইট ইজ গেটিং আ বিট লেট। গেট আ বিট লেট মানে দেরি হয়ে যাওয়া, তার একটু দেরি হয়ে যাওয়া, আর দেরি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স, সেজন্য ইট ইজ গেটিং আ বিট লেট নাও, এখন একটু দেরি হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা ডামি, এমটি, আর্টিফিশিয়াল, ফেক সাবজেক্ট ব্যবহার করতে পারি। সময়, আবহাওয়া, তাপমাত্রা, দূরত্ব, এই সমস্ত বাক্যে যখন আমরা কোনো সাবজেক্ট, স্পষ্ট কোনো সাবজেক্ট পাবো না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইট সাবজেক্ট হিসেবে, ভুয়া সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন ক্লেফট সেন্টেন্সে ইটের ব্যবহার। ক্লেফট সেন্টেন্সে ইটের ব্যবহার, ইমফ্যাসিস দেওয়ার জন্য ইট ক্লেফট সেন্টেন্সে ব্যবহার করা যায়, অর্থাৎ জোর দেওয়ার জন্য একটি অংশকে আলাদা করে নিয়ে আসা, সেটাই হচ্ছে ক্লেফট সেন্টেন্সেস। যেমন সাকিব গতকাল দরজাটা ভেঙেছিল, তো সাকিব গতকাল দরজাটা ভেঙেছিল, এটা হচ্ছে একটা পূর্ণ সেন্টেন্স, এখানে ক্লেফট করা হয়নি। সাকিব ব্রোক দ্য ডোর ইয়েস্টারডে, এই অংশকে, এই যে অংশগুলোকে আমরা আলাদা করে নিয়ে এসে ক্লেফট করতে পারি, খণ্ডিত অংশ এরকম করে করতে পারি ইমফ্যাসিস দেওয়ার জন্য, যে সাকিবই গতকাল দরজাটা ভেঙেছিল, তাহলে কিন্তু আমরা ইমফ্যাসিস দিচ্ছি। উপরের বাক্যটি দেখুন, সাকিব গতকাল দরজাটা ভেঙেছিল, কোনো ইমফ্যাসিস নেই। যদি বলি সাকিবই গতকাল দরজাটা ভেঙেছিল, তখন কিন্তু ইমফ্যাসিস দেওয়া হচ্ছে। আর এই ইমফ্যাসিস দেওয়ার জন্য সেখানে আমরা ইট ব্যবহার করতে পারি, এরকম যে ইট ওয়াজ সাকিব, সাকিবই, সেজন্য ইট ওয়াজ সাকিব, যেহেতু অতীত সেজন্য ইট ওয়াজ সাকিব হু বা দ্যাট ব্রোক দ্য ডোর ইয়েস্টারডে। এখানে হু অথবা দ্যাট উভয়ই ব্যবহার করা যাবে ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে। ইট ওয়াজ সাকিব হু অথবা দ্যাট ব্রোক দ্য ডোর ইয়েস্টারডে, তখন কিন্তু সাকিবকে জোর দেওয়া হচ্ছে এবং সাকিবকে, ইট ওয়াজ সাকিবকে ক্লেফট করা হয়েছে ইমফ্যাসিস দেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এই ইমফ্যাসিস ক্লেফট সেন্টেন্সে আমরা ইট ব্যবহার করে ইমফ্যাসিস দিতে পারি, যে দরজাটাই সাকিব গতকাল ভেঙেছিল, দরজাটাই,
এরকম কিন্তু ইমফ্যাসিস দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা সাকিবকে ইমফ্যাসিস দিচ্ছি না, দরজাটাকে ইমফ্যাসিস দিই। সেজন্য দরজাটাকে আমরা ক্লেফট করে ফেলতে পারি এরকম করে যে ইট ওয়াজ দ্য ডোর, দরজাটাই দ্যাট সাকিব ব্রোক ইয়েস্টারডে, যেটা গতকাল সাকিব ভেঙেছিল। এরকম করে এখানে সাকিবকে ক্লেফট করা হয়েছে, সেজন্য ইট ওয়াজ সাকিব, দরজাটাকে ক্লেফট করা হয়েছে, সে ইট ওয়াজ দ্য ডোর। এরকম করে ক্লেফট করে ইমফ্যাসিস দেওয়ার জন্য এই ক্লেফট সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়। গতকালই সাকিব দরজাটা ভেঙেছিল, এখানে কিন্তু ইমফ্যাসিস দেওয়া হচ্ছে গতকাল, গতকাল শব্দকে ইমফ্যাসিস দেওয়া হচ্ছে গতকালই, এরকম জোর দিয়ে বলা হচ্ছে। সেজন্য আমরা বলতে পারি এরকম যে ইট ওয়াজ ইয়েস্টারডে, গতকালই দ্যাট সাকিব ব্রোক দ্য ডোর, যে সাকিব দরজাটি ভেঙেছিল। তাহলে এরকম ক্লেফট সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা ইট ব্যবহার করতে পারেন যে ইট ওয়াজ সাকিব, সাকিবই, দরজাটাই ইট ওয়াজ দ্য ডোর, গতকালই ইট ওয়াজ ইয়েস্টারডে। এরকম ইমফ্যাসিস দেওয়ার জন্য আমরা ক্লেফট করে ইট ব্যবহার করতে পারি সেন্টেন্সে। একটি বিষয় দেখুন ভিউয়ার্স, 174 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্সে ক্লেফট সেন্টেন্সের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক্লাসটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। গ্রামাটিক্যাল সেন্টেন্স 174 নাম্বার এই ক্লাসটি দেখবেন, যাতে ক্লেফট সেন্টেন্স সম্পর্কে সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন প্রভিজনাল সাবজেক্ট হিসাবে ইটের ব্যবহার। প্রভিজনাল সাবজেক্ট, আপাতকালীন সাবজেক্ট হিসাবে আমরা ইটের ব্যবহার করতে পারি কীরকম, যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট একটা ফ্রেজ, তখন ইটকে প্রভিজনাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। একটি সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে একটি ফ্রেজ, একটি ফ্রেজই হচ্ছে একটি সেন্টেন্সের সাবজেক্ট, তখন সেটাকে অ্যাভয়েড করে আমরা ইট ব্যবহার করে সেন্টেন্সটাকে মেক করতে পারি, সেটাকেই প্রভিজনাল সাবজেক্ট বলা হয়। যেমন ইংরেজিতে কথা বলা কোনো কৌতুক নয়, ইংরেজিতে কথা বলা কোনো কৌতুক নয়। এখানে কিন্তু কি সম্পর্কে বলা হচ্ছে, আপনারা জানেন যে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে যা কিছু বলা হয়, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, সেই উদ্দেশ্যকৃত ব্যক্তি, বস্তু বা বিষয় হলো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। এখানে ইংরেজিতে কথা বলা কোনো কৌতুক নয়, এখানে ইংরেজিতে কথা বলা সম্পর্কে বলা হচ্ছে যে এটা কোনো কৌতুক নয়। তাহলে ইংরেজিতে কথা বলাই হচ্ছে সাবজেক্ট, কিন্তু একাধিক শব্দ রয়েছে, আর এটি যে একাধিক শব্দ রয়েছে মানে একটি ফ্রেজ হয়ে গেছে। আর দেখুন যে যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট ফ্রেজ, তখন ইটকে প্রভিজনাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করে। এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ইংরেজিতে কথা বলা, এবং 3টি শব্দ ইংরেজিতে কথা বলা এই শব্দ রয়েছে, একাধিক শব্দ রয়েছে, সেজন্য এটা ফ্রেজ। সাবজেক্ট ফাইনাইট ভার্বের সমন্বয়, শুধু ইংরেজিতে কথা সমন্বয় নাই, শুধু ইংরেজিতে কথা বলা রয়েছে। এই ফ্রেজ এখানে সাবজেক্ট হয়েছে। এটা সাধারণভাবে ইংরেজি করলে হয়ে যাবে স্পিকিং ইংলিশ ইজ নো জোক বা নো ফান। স্পিকিং ইংলিশ ইজ নো জোক বা নো ফান, কোনো কৌতুক নয়। তাহলে স্পিকিং ইংলিশ হচ্ছে এখানে ফ্রেজ, এবং এটি সাবজেক্ট রয়েছে। এখানে টু দিয়েও করতে পারি, টু স্পিক ইংলিশ ইজ নো জোক ফান। তাহলে দেখুন এই যে কোনো কিছু সাবজেক্ট হিসেবে যখন জিরান বসছে, যে ইংরেজিতে কথা বলা, সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভে বসতে পারে, স্পিক ইংলিশ ইজ নো জোক অথবা টু স্পিক ইংলিশ ইজ নো জোক বা ফান। তাহলে স্পিক ইংলিশ সাবজেক্ট, টু স্পিক ইংলিশ সাবজেক্ট, এটা ফ্রেজ। ফ্রেজ যখন সাবজেক্ট হয়ে যাবে, সেখানে আমরা ইট ব্যবহার করতে পারি। এই সমস্ত বাক্যে ব্যবহার করতে পারি যে তাই ব্যবহার করা যাবে এইভাবে যে এই বাক্যে আমরা সাবজেক্ট হিসেবে প্রভিজনাল ইট ব্যবহার করতে পারি। এইভাবে করতে পারি যে ইট ইজ নো জোক অর ফান স্পিকিং ইংলিশ। দেখুন এই যে স্পিকিং ইংলিশ যেহেতু ফ্রেজ সাবজেক্ট হয়েছে, সেই বাক্যকে ভেঙে আমরা ইট ব্যবহার করে প্রভিজনাল সাবজেক্ট, আপাতকালীন ইট ব্যবহার করতে পারি। ইট ইজ নো জোক, কথা কিন্তু একই, ইংরেজিতে কথা বলা কোনো কৌতুক নয়, এটা আমরা বলতে পারি স্পিকিং ইংলিশ ইজ নো জোক বা ফান। এটা আমরা ইট ব্যবহার করে করতে পারি যে ইট ইজ নো জোক অর ফান স্পিকিং ইংলিশ। ইংরেজিতে কথা বলা কোনো জোক বা ফান নয়। তাহলে ইট, এটা কিন্তু কোনো অর্থ নেই, এটা জাস্ট প্রভিজনাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন সাবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সের ফ্রেজ, তখনই আমরা এই প্রভিজনাল সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে, আপাতকালীন সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করতে। ইট ইজ নো জোক অর ফান স্পিকিং ইংলিশ, এরকম জিরান করে রেখে দিতে পারি এরকম। কিন্তু ইনফিনিটিভের অংশটুকু কীভাবে করতে পারেন, তখন কিন্তু ফর দিতে হবে যে ইট ইজ নো জোক অর ফান ফর আস টু স্পিক ইংলিশ। এখানে কিন্তু ফর ব্যবহার না করলে সেখানে আর ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। শুধু যদি স্পিক ইংলিশ থাকে তাহলে আপনি এখানে ইট ইজ নো জোক স্পিকিং ইংলিশ, ইট ইজ নো ফান স্পিক ইংলিশ করে দিই। ইংরেজিতে কথা বলা কোনো ফান নয়, কোনো জোক নয়। কিন্তু আমরা টুও ব্যবহার করতে পারি এর সাথে, যখন আমরা ব্যবহার করব যে ফর আস, ফর মি, ফর হিম, এরকম। ইট ইজ নো জোক
অথবা ফান ফর আস টু স্পিক ইংলিশ, আমাদের জন্য ইংরেজিতে কথা বলা কোনো জোক নয়। তাহলে সেক্ষেত্রে আমরা ফর আস ব্যবহার করলে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, আর ফর আস ব্যবহার না করলে সেখানে জিরান ব্যবহার করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। প্রভিজনাল সাবজেক্ট ইটের বিশেষ কিছু ব্যবহার দেখুন, যেমন ইট ইজ নো ইউজ অথবা গুড অথবা পয়েন্ট প্লাস জিরান্ড, যার অর্থ হচ্ছে কোনো কিছু করে কোনো লাভ নেই, করার প্রয়োজন নেই বা দরকার নেই, এরকম সেন্সে আমরা ইট দিয়ে শুরু করতে পারি। ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ ইউজলেস আর কি। ইট ইজ নো ইউজ অথবা গুড অথবা পয়েন্ট প্লাস জিরান্ড, মানে কোনো কিছু করে কোনো ফলাফল আসবে না, কোনো প্রভাব আসবে না তার, সেই সেন্সে আমরা ব্যবহার করতে পারি ইট ইজ নো ইউজ গুড অথবা পয়েন্ট। এখানে কিন্তু ইটের জায়গায় দেয়ারও ব্যবহার করা যাবে, সেটি আমি দেখাচ্ছি। যেমন একটি এক্সাম্পল দেখুন, তার সাথে এই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। তাহলে প্রভিজনাল সাবজেক্ট হিসাবে আমরা ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো পয়েন্ট অথবা ইট ইজ নো ইউজ এরকম করে ব্যবহার করতে পারি, যে তার সাথে এই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। ইট অথবা দেয়ারও ব্যবহার করা যেতে পারে। ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো পয়েন্ট টকিং টু হিম অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে তার সাথে কথা বলে কোনো লাভ নেই, কোনো ফলাফল আসবে না। সেক্ষেত্রে আমরা ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো পয়েন্ট প্লাস জিরান্ড ব্যবহার করে দিতে পারি। এই জায়গাটা কিন্তু আপনি দেয়ারও ব্যবহার করতে পারেন, একটু পরে আমি সেটি দেখাচ্ছি। তো দেখুন, আমাদেরকে ঠকানোর চেষ্টা করে তোমার কোনো লাভ নেই, তখন এই যে যদি তোমার উল্লেখ থাকে, এখানে কিন্তু কোনো কার কোনো লাভ নেই সেরকম বিষয়টি উল্লেখ ছিল না, তাহলে সেক্ষেত্রে আমরা জিরান করতে পারি যে এটা ইট ইজ নো গুড অথবা ইউজ অথবা পয়েন্ট টকিং টু হিম অ্যাবাউট দিস ম্যাটার। কিন্তু এরকম যদি থাকে যে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে তোমার কোনো লাভ নেই, তখন আমরা বলবো যে ইট ইজ নো গুড অর ইউজ অর পয়েন্ট ইউর ট্রাইং, তখন আমরা করব ইউর ট্রাইং টু ডিসিভ আস। তোমার, যে এখানে কিন্তু কথা বলে কোনো লাভ নেই, কার কথা বলে যদি বলতাম যে আওয়ার টকিং টু হিম, আমাদের কথা বলে, তখন কিন্তু আওয়ার ব্যবহার করতে পারতাম। আর তোমার চেষ্টা করে, সেজন্য ইউর ট্রাইং টু ডিসিভ আস, আমাদেরকে ঠকানোর চেষ্টা করে কোনো লাভ নেই। ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো পয়েন্ট ইউর ট্রাইং টু ডিসিভ আস, আমাদেরকে ঠকানোর যে তোমার চেষ্টা, সেই চেষ্টার কোনো ইউজ নেই, কোনো পয়েন্ট নেই, কোনো গুড নেই, মানে কোনো প্রভাব আসবে না, কোনো লাভ হবে না। সেই সেন্সে আমরা ইট ব্যবহার করতে পারি যে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো পয়েন্ট ইউর ট্রাইং, যেহেতু তোমার উল্লেখ রয়েছে সেজন্য আমরা ইউর ব্যবহার করেছি, ইউর ট্রাইং টু ডিসিভ আস। এখানে দেয়ারও ব্যবহার করা যাবে। যেমন একটি নোট দেখুন, ক্যামব্রিজ ডিকশনারি, ইটস নো ইউজ মানে ডুইং সামথিং, কোনো কিছু করা। অলসো দেয়ার ইজ নো ইউজ, এখানে এই জায়গায় আমি দেয়ারও ব্যবহার করতে, দেয়ার ইজ নো ইউজ ডুইং সামথিং, যার অর্থ বোঝাচ্ছে যে আমরা ইটও ব্যবহার করতে পারি, আবার দেয়ারও ব্যবহার করতে পারি। যেমন পিপল ট্রাইড টু স্টপ হার বাট ইট ওয়াজ নো ইউজ, লোকজন তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু এটা কোনো লাভ হয়নি, ইট ওয়াজ নো ইউজ। দেয়ার ইজ নো ইউজ, দেখুন এখানে ইটস নো ইউজ ব্যবহার করেনি, ওরা দেয়ার ব্যবহার করেছে, তাহলে ইট এবং দেয়ার উভয়ই ব্যবহার করা যায়। দেয়ার ইজ নো ইউজ আস্কিং মি অ্যাবাউট ইট, এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, বিকজ আই ডোন্ট নো এনিথিং, কারণ আমি কিছুই জানি না। তাহলে দেখেছেন যে ইটস নো ইউজ, এখানে আমরা দেয়ারও ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আরেকটি বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে যে যদি এরকম উল্লেখ থাকে কার কোনো লাভ নেই, তাহলে আমরা সেখানে পসেসিভ ফর্মটা উল্লেখ করে দিতে পারি যে ফর ইউর ট্রাইং। যদি বলি যে আমাদের বা তোমার কথা বলে ইউর টকিং, যদি বলি যে এই বিষয়ে তার সাথে কথা বলে কোনো লাভ নেই, কার কথা বলে লাভ নেই এরকম কিন্তু কোনো কিছু উল্লেখ নেই। যদি বলতাম যে এই বিষয়ে তার সাথে কথা বলে তোমার কোনো লাভ নেই, তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ নো গুড অথবা ইউজ অথবা পয়েন্ট ইউর টকিং টু হিম অ্যাবাউট দিস ম্যাটার, যেখানে এখানে উল্লেখ রয়েছে তোমার চেষ্টা করে, সেজন্য ইউর ট্রাইং। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস দেখুন, ইট ইজ নো গুড পয়েন্ট অর ইউজ ফর সামবডি টু ডু সামথিং, যদি আমরা এখানে ফর ব্যবহার করি তখন কিন্তু আমরা জিরান ব্যবহার না করে ইনফিনিটিভ ব্যবহার করে দিতে পারি। দেখুন স্ট্রাকচারটা ভালো করে ফলো করুন, ইট ইজ নো ইউজ গুড পয়েন্ট প্লাস জিরান্ড, আর ইট ইজ নো গুড পয়েন্ট অর ইউজ ফর প্লাস সামবডি টু ডু সামথিং। যদি ফর ব্যবহার করে কার জন্য, সেখানে আমরা ফর ব্যবহার করলে সামবডি দিলে সেখানে আর জিরান ব্যবহার না করে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, মানে কারোর কোনো কিছু করে লাভ নেই। সেক্ষেত্রে ইউর ট্রাইংকে আমরা
ফর ব্যবহার করে আবার ইনফিনিটিভ করতে পারি যে তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে আমাদের কোনো লাভ নেই, তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে আমাদের কোনো লাভ নেই। তাহলে আমরা করতে পারি যে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো পয়েন্ট অথবা ইট ইজ নো ইউজ। দেখুন তারপরেই ফর সামবডি, মানে ফর আস টু ট্রাই টু কনভিন্স হিম, তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে আমাদের কোনো লাভ নেই। তাহলে ফর যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা ফরের পরে কার জন্য সেটা ব্যবহার করব, অবজেক্টিভ ফর্ম দিয়ে দেবো, তারপরে টু ব্যবহার করব, তখন আর জিরান ব্যবহার করা যাবে না। যদি আমরা এটা জিরান ব্যবহার করি তাহলে আমরা এভাবে করতে ইট ইজ নো গুড অথবা পয়েন্ট অথবা ইউজ আওয়ার ট্রাইং টু কনভিন্স হিম, এখানে আওয়ার ট্রাইং টু কনভিন্স হিমও করা যাবে। যেমন এটা বোঝাচ্ছে এরকম যে ইট ইজ নো গুড পয়েন্ট অর ইউজ আওয়ার ট্রাইং টু কনভিন্স হিম। তাহলে যদি আমরা জিরান ব্যবহার করতে চাই, মানে ভার্ব প্লাস আইএনজি যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব না, তখন আওয়ার ট্রাইং করে দেব। ফর আস টু ট্রাই মানেই আওয়ার ট্রাইং। আর যদি আমরা আওয়ার ট্রাইং করতে না চাই, ইনফিনিটিভ করে করতে চাই, তাহলে ফর আস টু ট্রাই। এটাই হচ্ছে পার্থক্য, যে তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে আমাদের কোনো লাভ নেই। ইট ইজ নো গুড পয়েন্ট অর ইউজ ফর আস টু ট্রাই টু কনভিন্স হিম, অথবা ইট ইজ নো গুড পয়েন্ট অর ইউজ আওয়ার ট্রাইং টু কনভিন্স হিম। আশা করি বুঝতে পেরেছেন। তাকে উপদেশ দিয়ে তোমার কোনো লাভ হবে না, তাহলে তোমার কোনো লাভ হবে না আমরা করি it won't be any use, point or good for you to advise him। দেখুন ফর ব্যবহার করেছি, যে ইউজ গুড পয়েন্টের পরে ফর ব্যবহার করা হয়েছে, ফর, আর জিরান ব্যবহার করলে তো জিরান ব্যবহার করা যাবে। আর ফর ব্যবহার করলে সেখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, যে ফর ইউ টু অ্যাডভাইস হিম, তাকে উপদেশ দিয়ে তোমার কোনো লাভ নেই। তাহলে লাভ হবে না, হবে না বলে কিন্তু ওন্ট বি। যদি বলতাম লাভ নেই তাহলে ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো পয়েন্ট নো গুড, কিন্তু লাভ হবে না কোনো শব্দ উল্লেখ রয়েছে, সেজন্য আমরা এনি ব্যবহার করতে পারি। ইট ওন্ট বি এনি ইউজ, কোনো ইউজ হবে না, কোনো লাভ হবে না, কোনো পয়েন্ট হবে না, কোনো লাভ হবে না, কোনো গুড, কোনো ফলাফল আসবে না। ফর ইউ টু অ্যাডভাইস হিম, তাকে উপদেশ দিয়ে তোমার কোনো লাভ হবে না। এটা আমরা এইভাবে জিরান করে করতে পারি যে ইট ওন্ট বি এনি ইউজ পয়েন্ট আর গুড ইউর অ্যাডভাইসিং হিম। দেখেছেন আপনারা যে যদি আমরা জিরান করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা পসেসিভ ফর্ম দিয়ে দেবো, যেহেতু ফর ইউ টু অ্যাডভাইস রয়েছে এখানে আমরা করতে পারি ইউর অ্যাডভাইসিং হিম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইট ইজ নো ইউজ গুড পয়েন্ট এরকম দিয়ে শত শত সেন্টেন্সেস আপনারা নিজ থেকেই তৈরি করতে পারেন, যে এটা করে কোনো লাভ নেই, এটা করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই, কোনো ফলাফল আসবে না, এরকম সেন্সে আপনারা এই স্ট্রাকচার ব্যবহার করে সেন্টেন্সেস তৈরি করতে পারেন। এখন দেখুন প্রিপারেটরি ইট। তো প্রিপারেটরি ইট মানে আমরা ইট দিয়ে যে সূচনা করতে পারি বাক্য, সেটা কোন সেন্সে ব্যবহার করতে পারি? ক্লজ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট, ক্লজ সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় থাকা শব্দগুচ্ছ হচ্ছে ক্লজ। ক্লজই যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ইটকে প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন তুমি যে ব্যর্থ হয়েছ সেটা স্পষ্ট। তো তুমি যে ব্যর্থ হয়েছ স্পষ্ট কি? তুমি যে ব্যর্থ হয়েছ, দ্যাট ইউ হ্যাভ ফেইলড ইজ ক্লিয়ার। তো দ্যাট ইউ হ্যাভ ফেইলড এই অংশটুকু হচ্ছে টোটাল অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্যাট ইউ হ্যাভ ফেইলড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ক্লজ ইজ সাবজেক্ট, ইউ রয়েছে, ফেইল রয়েছে, সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে। এই টোটাল অংশটুকু সাবজেক্ট হচ্ছে দ্যাট ইউ হ্যাভ ফেইলড পর্যন্ত সাবজেক্ট, আর ইজ ক্লিয়ার এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে দেখুন ক্লজ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে সেখানে কিন্তু আমরা ইট ব্যবহার করতে খুব সহজেই বলা যায় যে এটা স্পষ্ট যে তুমি ব্যর্থ হয়েছে, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইউ হ্যাভ ফেইলড। এই সেন্টেন্সটার অর্থই কিন্তু এইটা যে দ্যাট ইউ হ্যাভ ফেইলড ইজ ক্লিয়ার, তুমি যে ব্যর্থ হয়েছ সেটা স্পষ্ট। এটা আরও অনেক ভালো করে ইংরেজিতে বলা যায় ইট ইজ ক্লিয়ার দ্যাট ইউ হ্যাভ ফেইলড, এটা স্পষ্ট যে তুমি ব্যর্থ হয়েছ, মানে তোমার ব্যর্থ হওয়ার বিষয়টি স্পষ্ট। তাহলে এটাও যে অর্থ বহন করে এটাও সেই অর্থই বহন করে এবং এটি অনেক স্ট্যান্ডার্ড, মানে এটা না লিখলেও কোনো সমস্যা নেই, স্পষ্ট যে তুমি ব্যর্থ হয়েছে, তোমার ব্যর্থ হওয়ার বিষয়টা স্পষ্ট। বাংলাতে আপনি যেভাবে খুশি বলতে পারেন, ইংরেজিতে হয়ে যাবে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইউ হ্যাভ ফেইলড, স্পষ্ট যে তুমি ব্যর্থ হয়েছে, এটা স্পষ্ট যে তুমি ব্যর্থ হয়েছে। তাহলে ক্লজ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট তখন আপনি সেটাকে ইট ব্যবহার করে এইভাবে করে দিতে পারেন যে তুমি যে ব্যর্থ হয়েছে এটা স্পষ্ট, এটা না বলে এটা স্পষ্ট যে তুমি ব্যর্থ হয়েছে। এরকম আরও কিছু এক্সাম্পল দেখুন বিষয়টা আরেকটু স্পষ্ট হয়ে যাবে। সে যে একজন ভালো ছাত্র সেটা আমাদের অজানা নয়,
তাহলে দেখুন এই যে সে যে একজন ভালো ছাত্র এই অংশটুকু হচ্ছে ক্লজ এবং এই ক্লজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা করতে পারি দ্যাট হি ইজ আ গুড স্টুডেন্ট ইজ নট আননোন টু আস, সেটা আমাদের অজানা নয়। সে যে একজন ভালো ছাত্র সেটা আমাদের অজানা নয়। তাহলে দ্যাট হি ইজ আ গুড স্টুডেন্ট, সে যে একজন ভালো ছাত্র, ইজ নট আননোন টু আস, সেটা আমাদের অজানা নয়। তাহলে আমরা এটা যেহেতু ক্লজ সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে সেজন্য আমরা করতে পারি যে এটা আমাদের অজানা নয় যে সে একজন ভালো ছাত্র। এটা লিখেছে, এটা না লিখলে কোনো সমস্যা নেই, আমাদের অজানা নয় যে সে একজন ভালো ছাত্র নয়, সে একজন ভালো ছাত্র সেটা আমাদের অজানা নয়। তাহলে আমরা এই ক্লজ যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সেখানে আমরা ইট ব্যবহার করতে পারি, যে এই অংশটুকু যে করতে পারি যে ইট ইজ নট আননোন টু আস, এটা আমাদের অজানা নয় দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট, সে যে ভালো ছাত্র সেটা আমাদের অজানা নয়। তাহলে দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট, সে যে একজন ভালো ছাত্র, এটা ব্যবহার না করে আমরা এইটা ইট দিয়ে করতে পারি। যেহেতু ক্লজই যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেখানে আমরা ইট ব্যবহার করে পরের অংশটুকু আগে আনলেই হয়ে যাবে আরও সুন্দর সেন্টেন্সে। ইট ইজ নট আননোন টু আস, আমাদের কাছে অজানা নয় দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আশা করি বুঝতে পেরেছেন যে ক্লজ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট তখন আমরা ইট ব্যবহার করতে পারি। আরও কিছু এক্সাম্পলস দেখুন, তুমি সেখানে যাও কি যাও না এতে আমার কিছু এসে যায় না। তো তুমি সেখানে যাও কি যাও না এতে আমার কিছু এসে যায় না। তাহলে ইংরেজি হয়ে যাবে ওয়েদার ইউ গো দেয়ার অর নট ডাজন্ট ম্যাটার টু মি। এই যে ডাজন্ট ম্যাটার টু মি এর আগে যে অংশটুকু রয়েছে এটা একটা ক্লজ এবং এই ক্লজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এই অংশটুকুকে করতে পারি যে এতে আমার কিছু আসে যায় না, এই অংশটুকু আগে নিয়ে এসে করতে পারি যে এতে আমার কিছু আসে যায় না, তুমি সেখানে যাও কি যাও না, যাও কি না। ইট ডাজন্ট ম্যাটার টু মি ওয়েদার ইউ গো দেয়ার অর নট। তাহলে এই যে এই কারণেই কিন্তু ইটটা প্রথমে বসেছে যে ক্লজ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট সেটাকে আমরা সেই সেন্টেন্সে আমরা পরের অংশটা আগে এনে ইট করতে পারি। এটি আমার অজানা নয়, এটি আমাদের কাছে জানা, এটি সবাই, তখন এই অংশটুকু আগে এনে আমরা করতে পারি যে ইট ডাজন্ট ম্যাটার টু মি, এতে আমার কিছু আসে যায় না, ওয়েদার ইউ গো দেয়ার অর নট, তুমি সেখানে যাও কি যাও না এতে আমার কিছু আসে যায় না। মূল সাবজেক্ট কিন্তু এইটা যে ওয়েদার ইউ গো দেয়ার অর নট, কিন্তু আমরা সেন্টেন্সটিকে আরেকটি সুন্দর করার জন্য বলতে পারি যে ইট ডাজন্ট ম্যাটার টু মি, এই ইটের কোনো অর্থ নেই, এতে যদিও বলছি কিন্তু ইটের কোনো অর্থ নেই, আমার আসে যায় না, তুমি সেখানে যাও কি না যাও আসে যায় না, কিন্তু আমি সেন্সে ভালো করে বোঝানোর জন্য ইট এতে দিয়েছি, কিন্তু এতে কিন্তু কোনো অর্থ নেই। তাহলে ইট ডাজন্ট ম্যাটার টু মি, আমার আসে যায় না, ওয়েদার ইউ গো দেয়ার অর নট, তুমি সেখানে যাও কি যাও না আমার আসে যায় না। আশা করি বুঝতে পেরেছেন ক্লজ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হবে তখন সেখানে আমরা ইট ব্যবহার করতে পারি। তো এখন দেখুন সাবজেক্ট যখন ইনফিনিটিভ ফ্রেজ তখন ইট দিয়ে সেন্টেন্স শুরু করতে পারি। সাবজেক্ট যখন ইনফিনিটিভ ফ্রেজই যখন সাবজেক্ট সেখানে আমরা প্রিপারেটরি ইট আমরা সেখানে ব্যবহার করতে পারি। যেমন বলা সহজ কিন্তু করা কঠিন, এখানে কিন্তু বলা সম্পর্কে বলা হচ্ছে, সেজন্য টু সে ইজ ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট। তো দেখুন এই যে বলা সহজ, বলাটাই হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভই কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে, টু সে এখানে সাবজেক্ট। কারণ আপনারা জানেন এই অংশটুকু যদি আমরা বলি বলা সহজ, এখানে সাবজেক্টটা কী সম্পর্কে বলা হচ্ছে, বলা সম্পর্কে বলা হচ্ছে, সেই জন্য ইনফিনিটিভই এখানে রিয়াল সাবজেক্ট, টু সে ইজ ইজি, অথবা বলা যেতে পারে যে সেইংও বলা যেতে পারে, কিন্তু ইনফিনিটিভ দিয়ে যদি আমরা করি তাহলে টু সে ইজ ইজি, আর করা কঠিন সেজন্য টু ডু ইজ ডিফিকাল্ট। তাহলে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ যখন হবে তখন আমরা সাবজেক্ট হবে তখন সেখানে আমরা ইট ব্যবহার করে দিতে পারি যে ইট ইজ টু সে না, ইট ইজ ইজি টু সে আমরা করে দিতে পারি, এরকম যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই সেন্টেন্সটিকেই যদি আমরা ইট ব্যবহার করে করি তাহলে অনেক সুন্দর শোনা যাবে। যখন ইনফিনিটিভ সাবজেক্ট হবে, যেই সমস্ত বাক্যে ইনফিনিটিভ সাবজেক্ট আছে সেটাকে আমরা ইট ব্যবহার করে এরকম করতে পারি যে টু সে ইজ ইজি না করে আমরা করতে পারি ইট ইজ ইজি টু সে। কিন্তু এইটার কোনো কিন্তু অর্থ নেই যে এটা সহজ বলা, তা না, বলা সহজ। ইট ইজ ইজি টু সে বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু, কিন্তু এটা করা কঠিন, বলা সহজ কিন্তু করা কঠিন, এরকম সেন্সে আমরা ইট ব্যবহার করতে পারি। আরেকটি এক্সাম্পল দেখুন, ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ, যেটি গ্রামাটিক্যাল সেন্টেন্সে দেখেছেন। তাহলে ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু সাবজেক্ট এখানে ইনফিনিটিভ ধরে নিই যে
টু স্পিক ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ। যেহেতু ইংরেজিতে কথা বলা সম্পর্কে বলা হচ্ছে, সেজন্য ইংরেজিতে কথা বলাই হচ্ছে সাবজেক্ট। সেটা আমরা ইনফিনিটিভ দিয়ে করতে পারি, ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, সেটা আপনারা জানেন। তাহলে টু স্পিক ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ। আর এখানে এই যে ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা অবশ্যই ইট দিয়ে আপনি করতে পারেন, যে ইট ইজ ইম্পর্ট্যান্ট দিয়ে করতে পারেন, তারপরে এই ইনফিনিটিভটা বসায় দিলে হয়ে যাবে এরকম যে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ। এরকম করে যে টু স্পিক ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, এটা না করে করা যাবে, এটা আরও অনেক স্ট্যান্ডার্ড হবে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ। তাহলে মূল কাহিনীটা হচ্ছে যখন ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হয়ে যাবে, সেই বাক্যে আপনি ইট দিয়ে করে ফেলতে পারেন, পরের অংশটুকু ইট দিয়ে নিয়ে তারপরে ইনফিনিটিভটা পরে বসায় দেবেন, অ্যাডজেক্টিভের পরে বসায় দিলে এরকম শত শত বাক্য আপনি এরকম তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন দেখুন সেম, লুক এবং অ্যাপিয়ারের সাথে ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহার। তো এই যে সিম, লুক অথবা অ্যাপিয়ার, এটার সাথে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি এরকম যে মনে হয়, প্রতীয়মান হচ্ছে বা বোধ হয় যে সে তোমাকে ভুলে গেছে, এরকম যদি থাকে যে মনে হয়, মানে আমার মনে হয়, প্রতীয়মান হচ্ছে বা বোধ হয় সে তোমাকে ভুলে গেছে, এরকম যদি থাকে তাহলে বলতে পারি আমরা ইট সিমস দ্যাট অথবা ইট অ্যাপিয়ার্স দ্যাট। এই যে মনে হয়, প্রতীয়মান হওয়া, বোধ হয়, এরকম কার মনে হয় এরকম কিন্তু উল্লেখ নাই, শুধু বলা হচ্ছে মনে হয়। কার মনে হয় সেটাও যদি থাকে তাহলে ইট সিমস টু মি অথবা ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট, সেটাও করা যাবে। কিন্তু এই সমস্ত বাক্যে সিম, লুক, অ্যাপিয়ার, এইগুলো মনে হয়, প্রতীয়মান হয়, বোধ হয়, এরা এমন দেখায়, তখন আমরা সেখানে ইট দিয়ে বাক্যটাকে শুরু করতে পারি এই সমস্ত বিশেষ ভার্বে, যে ইট সিমস দ্যাট মনে হয়, অথবা ইট অ্যাপিয়ার্স দ্যাট মনে হয় যে হি হ্যাজ ফরগটেন ইউ, সে তোমাকে ভুলে গেছে। তার সাথে দেখা করাটা অদ্ভুত মনে হয়েছিল। তো এখানে অদ্ভুত মনে হয়েছিল, দেখুন তার সাথে দেখা করাটা অদ্ভুত মনে হয়েছিল, তাহলে মনে হয়েছিল সেজন্য আমরা করতে পারি পাস্টে ইট সিমড অথবা অ্যাপিয়ার্ড স্ট্রেঞ্জ টু মিট হিম। দেখুন ইট সিমড স্ট্রেঞ্জ, এটা অদ্ভুত মনে হয়েছে, অদ্ভুত মনে হয়েছিল। তাহলে সিম অথবা অ্যাপিয়ারের আগে আপনি মনে হয়েছে, কিন্তু কোনো সাবজেক্ট তো খুঁজে পাওয়া যায় না, শুধু যদি বলেন যে অদ্ভুত মনে হয়েছিল, তো সাবজেক্ট কি? সাবজেক্ট তো নেই, সেজন্য আমরা ইটটাকে সাবজেক্ট হিসাবে ধরে নিতে পারি এই সিম, লুক, অ্যাপিয়ারের ক্ষেত্রে। ইট সিমড স্ট্রেঞ্জ, অদ্ভুত মনে হয়েছিল, টু মিট হিম, তার সাথে দেখা করাটা অদ্ভুত মনে হয়েছিল। কিন্তু দেখা করার বিষয়টাই কিন্তু অদ্ভুত মনে হয়েছিল, সেক্ষেত্রে আমরা ইটের কোনো অর্থ নেই, অদ্ভুত মনে হয়েছিল, ইট সিমড অথবা অ্যাপিয়ার্ড স্ট্রেঞ্জ, অদ্ভুত মনে হয়েছিল, টু মিট হিম, তার সাথে দেখা করাটা অদ্ভুত মনে হয়েছিল, এরকম করতে পারেন। এমন আচরণ করাটা অশোভন দেখায়, তো এই যে অশোভন দেখায়, তখন সেখানে আমরা করতে পারি ইট লুকস ইনডিসেন্ট, অশোভন দেখায়, টু বিহেভ লাইক দিস, এমন আচরণ করাটা অশোভন দেখায়। তাহলে এই যে এমন আচরণ করাটা অশোভন দেখায়, সেক্ষেত্রে এই অশোভন দেখানোর ক্ষেত্রে আপনারা জানেন যে লুকস, তাহলে ইট লুকস ইনডিসেন্ট, অশোভন দেখায়, টু বিহেভ লাইক দিস, এমন আচরণ করাটা অশোভন দেখায়। এখানে কিন্তু করতে পারতাম আমরা এরকম যে বিহেভিং লাইক দিস লুকস ইনডিসেন্ট, অথবা টু বিহেভ লাইক দিস লুকস ইনডিসেন্ট, সেটাও করা যেত, কিন্তু ইট দিয়ে করলে অনেক ভালো হবে, যে ইট লুকস ইনডিসেন্ট, অশোভন দেখায়, টু বিহেভ লাইক দিস, এরকম আচরণ করাটা অশোভন দেখায়। আশা করি বুঝতে পেরেছেন। সিম, লুক এবং অ্যাপিয়ারের ক্ষেত্রে ইট ব্যবহার করলে সেন্টেন্সটি অনেক অনেক সুন্দর হয়। নেক্সট, প্রিপারেটরি অবজেক্ট হিসাবে ইটের ব্যবহার আপনারা দেখেছেন, যে প্রিপারেটরি সাবজেক্ট হিসাবে ইটের ব্যবহার দেখেছেন, তো প্রিপারেটরি অবজেক্ট হিসাবে ইটের ব্যবহারও দেখুন এখন, যে ভার্বের অবজেক্ট যখন একটি ক্লজ বা ফ্রেজ, তখন অ্যাডজেক্টিভ বা নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ বা নাউন কমপ্লিমেন্ট, তখন সেখানে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন সে যা চেয়েছিল তা সে স্পষ্ট করেছিল, তাহলে ইংরেজি করলে হয়ে যাবে হি মেড ইট ক্লিয়ার হোয়াট ই ওয়ান্টেড। তাহলে দেখুন এই যে সে এটা স্পষ্ট করেছিল, সে যা চেয়েছিল, ক্লিয়ার, কী বিষয়ে ক্লিয়ার? হোয়াট ই ওয়ান্টেড, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আরেকটি এক্সাম্পল দেখুন, যে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে আসলে হি মেড হোয়াট ই ওয়ান্টেড ক্লিয়ার, টু মেক সামথিং ক্লিয়ার। আপনারা জানেন যে কোনো কিছু স্পষ্ট করার ইংরেজি হচ্ছে টু মেক সামথিং ক্লিয়ার, কোনো কিছু স্পষ্ট করা। এই সামথিংয়ের জায়গায় বসেছে হোয়াট ই ওয়ান্টেড, সে যা চেয়েছিল, তারপরে ক্লিয়ার, হি মেড হোয়াট ই ওয়ান্টেড ক্লিয়ার। এই সেন্টেন্সটা কিন্তু শুদ্ধ হয় না, হি মেড হোয়াট ই ওয়ান্টেড ক্লিয়ার। তো এই যে অবজেক্ট হোয়াট ই ওয়ান্টেড, এটা এইখানে অবজেক্ট,
হি মেড হোয়াট ইউ ওয়ান্টেড ক্লিয়ার, এখানে টু মেক সামথিং ক্লিয়ার, কোনো কিছু স্পষ্ট করা। মেকের পরে অবজেক্টটা, মেকের পরে যে অবজেক্ট, সেই অবজেক্ট হচ্ছে হোয়াট ইউ ওয়ান্টেড, আর এর কমপ্লিমেন্ট হচ্ছে ক্লিয়ার। এরকম যদি অবজেক্ট যখন ক্লজ বা ফ্রেজ হয়ে যাবে এবং অ্যাডজেক্টিভ বা নাউন কমপ্লিমেন্ট যখন থাকবে, তখন সেক্ষেত্রে আমরা একটা ইট ব্যবহার করে দিলে সেন্টেন্সটি অনেক সুন্দর হবে, যে মেড ইট ক্লিয়ার হোয়াট ইউ ওয়ান্টেড, সে যা চেয়েছিল তা সে স্পষ্ট করেছিল। আশা করি বুঝতে পেরেছেন, কিন্তু ইটের কিন্তু এখানে কোনো মানে নেই। আবার যদি বলি যে তারা নদীতে সাঁতার কাটা বিপজ্জনক মনে করে, তাহলে আমরা করতে পারি দে থিঙ্ক ইট স্ট্রেঞ্জ টু সুইম ইন দ্য রিভার। তো দেখুন তারা কীকে বিপজ্জনক মনে করে, নদীতে সাঁতার কাটা। আমরা কিন্তু দে থিঙ্ক টু সুইম ইন দ্য এটা করতে পারতাম, কিন্তু সেটি গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে, সেজন্য আমরা এখানে ইট একটি এক্সট্রা ইট দিয়ে আসতে হবে। এটার ইংরেজি হচ্ছে এরকমভাবে যেটা বোঝাচ্ছে এরকম, যে টু থিঙ্ক সামথিং ইনস্ট্যান্ট, কোনো কিছু অদ্ভুত মনে করা, এই সামথিংয়ের জায়গা আমরা ব্যবহার করি টু সুইম ইন দ্য রিভার। দেখুন দে থিঙ্ক, তারা মনে করে টু সুইম ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটাকে মনে করে স্ট্রেঞ্জ, অদ্ভুত মনে করে। কিন্তু এইভাবে করলে কেমন শোনা যায়? এখানে যদি আমরা ইট দে, যদি এই বাক্যটিকে যদি আমরা এইভাবে বলি, তাহলে গ্রামাটিক্যালি সঠিক হবে, সেন্টেন্সটি অনেক সুন্দর হবে। দে থিঙ্ক ইট, তারা মনে করে স্ট্রেঞ্জ, তারা অদ্ভুত মনে করে টু সুইম ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটা তারা অদ্ভুত মনে করে। তো এখানে কিন্তু এই টু সুইম ইন দ্য রিভারই অবজেক্ট, কিন্তু এই অবজেক্ট যদি এরকম থাকে, অবজেক্ট এবং সেটা যদি স্ট্রেঞ্জ এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা এই টু সুইম ইন দ্য রিভার পরে নিয়ে গিয়ে মাঝে একটা ইট দিয়ে দিলে সুন্দর হবে। এইটা কিন্তু করা যাবে না, এটা গ্রামাটিক্যালি ভালো হবে। দ্য থিঙ্ক টু সুইম ইন দ্য রিভার স্ট্রেঞ্জ, এইটা ভালো হবে। এইটা লেখার পরিবর্তে আমরা যদি এইটা লিখে দিই যে দে থিঙ্ক ইট স্ট্রেঞ্জ টু সুইম ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটা তারা অদ্ভুত মনে করে। আশা করি বুঝতে পেরেছেন। এরকম করেও আপনি শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারেন। এখন দেখুন প্যাসিভ ভয়েসে ইটের ব্যবহার। প্যাসিভে ইটের ব্যবহার সেন্টেন্সকে অনেক অবজেক্টিভ করে তোলে, মানে অনেক অবজেক্টিভ করে তুলবে সেন্টেন্সে প্যাসিভের ব্যবহার। সাবজেক্টিভ, ব্যক্তির বিষয়টা আরও এরকম প্রভাব থাকে না। তো বলা হয়ে থাকে যে, কিন্তু কে বলে, কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে বলে, এরকম সাবজেক্টিভ বিষয় থাকে না, আর অবজেক্টিভ হয়ে যায় অনেকটা। যে বলা হয়ে থাকে যে ইট ইজ সেড দ্যাট, তাহলে বলা হয়ে থাকে যে আমরা কিন্তু দিস ইজ সেড দ্যাট বলতে পারবো না, আমরা বলবো ইট ইজ সেড দ্যাট। এরকম ব্যবহার করলে অনেকটা অবজেক্টিভ করে তোলে সেন্টেন্সকে। যে বলা হয়ে থাকে যে কোনো ব্যক্তির কোনো প্রভাব থাকে না, কে বলে এরকম কোনো ফোর্স বা এরকম কোনো ইন্ডিকেশন থাকে না, বলা হয়ে থাকে যে এরকম অবজেক্টিভ করে তোলে, ইট ইজ সেড দ্যাট। আরও বলতে পারেন এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল কি, এরকম সাবজেক্টিভ ব্যাপার থাকে না, অবজেক্টিভ হয়ে যায় যে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট। ভাবা হয় যে ইট ইজ থট দ্যাট। অনুমান করা হয়েছিল যে ইট ওয়াজ অ্যাসিউমড দ্যাট। বলা যায় যে ইট ক্যান বি সেড দ্যাট। কল্পনা করা যায় না যে ইট ক্যানট বি ইমাজিন দ্যাট, কল্পনা করা যায় না যে ইট ক্যানট বি ইমাজিন দ্যাট। এরকম করে অবজেক্টিভ করে তোলার জন্য সেন্টেন্সকে আপনি প্যাসিভের ক্ষেত্রে ইট ব্যবহার করতে পারেন। যে বলা হয়ে থাকে যে ইট ইজ সেড দ্যাট, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, ভাবা হয় যে ইট ইজ থট দ্যাট, ইট ওয়াজ অ্যাসিউমড দ্যাট, অনুমান করা হয়েছিল যে ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যেতে পারে যে ইট ক্যানট বি ইমাজিন দ্যাট, এটা কল্পনা করাই যায় না যে। এরকম করে আপনি অবজেক্টিভ করে ফেলা দেওয়ার ক্ষেত্রে সেন্টেন্সকে আপনি প্যাসিভে ইট ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট এগেন ফর ওয়াচিং দিস ক্লাস।